টেকনিক ক্লাসের মধ্যে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় ২০২৫ সালের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 50, সময় পাবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে বাংলা সেট 1 এর প্রশ্ন আমি তার উত্তর করিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো তোমাদের সিলেবাসে কি রয়েছে দেখো। প্রথমে রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, আর সাম্রাজ্য বিস্তার ও শাসন। এই 3টি চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে। এবার দেখো তোমাদের প্রথম যে প্রশ্ন আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। মেঘালিথ হলো পাথরের গাড়ি, পাথরের সমাধি, পাথরের খেলনা নাকি পাথরের বাড়ি? উত্তর হচ্ছে পাথরের সমাধি। পরের প্রশ্ন, যেটি বর্ণাশ্রমের অংশ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র নাকি নৃপতি? উত্তর হচ্ছে নৃপতি। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো? উত্তর লিখবে তীর্থঙ্কর। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময় মগধের কৃষির উন্নতি হয়েছিল কারণ? দেখো এখানে বিভিন্ন অপশন আছে, তার মধ্যে সঠিক যে উত্তর সেটা হচ্ছে দেখো লোহার লাঙল ব্যবহার করত। পরের প্রশ্ন, সুয়ান জাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কেন? উত্তর কি লিখবে দেখো। উত্তর লিখবে তোমরা বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরো পড়াশোনা করার জন্য। পরের প্রশ্ন, কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে এক রকমের জ্যোতির্বলয় বানানো হতো, কি কারণে বানানো হতো? তা উত্তরটা তোমরা কি লিখবে দেখো, সম্রাট ও দেবতা একই বোঝানোর জন্য। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাসের জানার প্রধান উপাদান কি ছিল? উত্তর লিখবে ঋগ্বেদ। পরের প্রশ্ন, মহাজন পদগুলি গড়ে উঠেছিল? উত্তর লিখবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। নেক্সট দেখো, গৌতম বুদ্ধ জন্মেছিলেন? উত্তর লিখবে শাক্য বংশে। পরের প্রশ্ন, মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হতো আহার। পরের প্রশ্ন, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন? উত্তর লিখবে সেলুকাস নিকেটার। নেক্সট, নির্দেশ অনুসারী প্রশ্নের উত্তর দিতে বলেছে। যে কোনো 14টি প্রশ্ন দিতে হবে। 1 গুণ 14 সমান 14। ঠিক আছে, এখানে 10টি হবে না, 14টি। পরের প্রশ্ন দেখো কি আছে, বেদের অপর নাম কি? উত্তর লিখবে শ্রুতি। ব্রাহ্মণ শব্দটি খুঁজে বের করো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি? উত্তর হচ্ছে নৃপতি। ঠিক না ভুল লেখো। বজ্রীদের রাজধানী ছিল বৈশালী। ঠিক। কে কেবলিন নামে পরিচিত লাভ করেন? উত্তর লিখবে বর্ধমান মহাবীর। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন? উত্তর লিখবে হরিসেন। পরের প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর লিখবে পুরুষপুর বা পেশোয়ার। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? উত্তর কনিষ্ক। কোন সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়? উত্তর লিখবে 319 থেকে 320 খ্রিস্টাব্দে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝায়? উত্তর লিখবে সদ্বিশ্বাস, সদ্জ্ঞান এবং সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই 3টিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। পরের প্রশ্ন, পার্শ্বনাথ যে 4টি মূলনীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন তার যে কোনো একটি নীতি লেখো। উত্তর লিখবে কোনো প্রাণী হত্যা না করা। বিশ্বপতি কাদের বলা হয়? উত্তর লিখবে বিশ বা গোষ্ঠীর প্রধানকে বিশপতি বলা হয়। ঋগ্বৈদিক যুগে রাজাকে বিশপতি বলা হয়েছে। পরের প্রশ্ন, বিদ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে জ্ঞান। পরের প্রশ্ন, সংহিতা কথার অর্থ কি? উত্তর লিখবে সংকলন করা। নেক্সট, জৈন ধর্মানুসারে মোট কটি তীর্থঙ্কর ছিলেন? উত্তর লিখবে 24 জন তীর্থঙ্কর ছিলেন। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার 2টি প্রধান বিষয় কি ছিল? উত্তর লিখবে ছন্দ ও ব্যাকরণ। পরে দেখো 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 7 গুণ 2 সমান 14। প্রথম প্রশ্ন কি আছে দেখো, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? এটি কয় ভাগে বিভক্ত? কি কি? উত্তর লিখবে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হলো ত্রিপিটক। এটি 3টি ভাগে বিভক্ত, যথা সূত্র পিটক, বিনয় পিটক ও অভিধর্ম পিটক। পরের প্রশ্ন, সুয়ানজাং কোন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম কি? সুয়ানজাং চীন দেশ থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন এবং তার লিখিত গ্রন্থের নাম হলো সি ইউকি। পরের প্রশ্ন, বেদের অপর নাম শ্রুতি কেন? উত্তর লিখবে বৈদিক যুগে বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এই জন্য বেদের আর এক নাম হলো শ্রুতি। বেদ শুনে শুনে মনে রাখার কারণ, বেদ শুধুমাত্র শুনে শুনে মনে রাখার কারণ হলো
এক লিপি না থাকা। প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো লিপির খোঁজ পাননি, অর্থাৎ বৈদিক যুগে কোনো কিছু লিখিত ছিল না। শিক্ষা ব্যবস্থার প্রধান ছিলেন গুরু। গুরু তার শিষ্যদের মুখে মুখে যা শেখাতেন, শিষ্যদের তা শুনে শুনে মুখস্থ করতে হতো। মুখস্থ করার উপর জোর দেওয়া। বৈদিক যুগের শিক্ষায় সম্পূর্ণভাবে মুখস্থ ও সঠিক উচ্চারণের উপর বিশেষ জোর দেওয়া হতো। পরের প্রশ্ন দেখো কি আছে। কনিষ্কের মূর্তিটি দেখতে কেমন ছিল? উত্তর লিখবে 1911 খ্রিস্টাব্দে মথুরার কাছে একটি ক্ষেত থেকে একটি মূর্তি পাওয়া যায়। সেটির মাথা ও বাহু ভাঙা ছিল। দেখে সেটিকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হয়েছিল। মূর্তির ডান হাতে একটি রাজদণ্ড ধরা রয়েছে। বাঁ হাতের মুঠোয় কারুকাজ করা তলোয়ারের বাট। লম্বা হাঁটু পর্যন্ত কোট রয়েছে তার গায়ে। কোমরে বেল্ট লাগানো। তার উপরে গোড়ালি অবধি একটা আলখাল্লা। মূর্তিটার পায়ে বুট জুতো রয়েছে। মূর্তিটির তলার দিকে ব্রাহ্মী লিপিতে লেখা রয়েছে। তার থেকে জানা যায় সেটি কুষাণ সম্রাট প্রথম কনিষ্কের মূর্তি। পরের প্রশ্নে যাবো। দেখো, মেগাস্তিনিসের লেখা থেকে আমরা পাটলিপুত্রের শাসন পরিচালনা সম্পর্কে কি জানতে পারি? দেখো, মেগাস্তিনিস গ্রিক শাসক সেলুকাসের দূত হয়ে কান্দাহার থেকে পাটলিপুত্রে এসেছিলেন। মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা বই থেকে মৌর্য শাসন ও পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কথা জানা যায়। তো দেখো, পাটলিপুত্র নগরের শাসন এর সম্বন্ধে লেখা রয়েছে, তোমরা দেখে নিও। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা একবার ভিডিওটা পজ করে দেখে নিও। আশা করি তোমরা সব দেখে নিয়েছো। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? তার পিতা ও মাতার নাম কি ছিল? উত্তর লিখবে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তু শাক্য বংশে জন্মগ্রহণ করেন। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন ও মাতার নাম ছিল মায়াদেবী। এবার দেখো, পরের প্রশ্ন কি আছে। শ্বেতাম্বর কাদের বলা হতো? জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন। এর জন্য এদের শ্বেতাম্বর, শ্বেত বা সাদা, অম্বর বা কাপড় বলা হতো। ঠিক আছে, দেখো টিকা লিখতে বলে যে কোনো 4টি, 4 × 4 = 16। প্রথম যে টিকাটা আছে দেখো কি হয়েছে, চতুরাশ্রম। দেখো চতুরাশ্রমের যে টিকা সেটা এখানে ডিসপ্লে হচ্ছে, তোমরা একবার দেখে নাও, আমি আর পড়ছি না। চতুরাশ্রমের 4টে ভাগ হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। ঠিক আছে, দেখো যেমন করে লেখা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ, তেমন করে তোমরা কিন্তু লিখে নেবে খাতায়। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্ন, চতুরাশ্রম। অনেক স্কুলে কিন্তু চতুরাশ্রম টিকাটা আসতে চলেছে। পরের প্রশ্ন দেখো, বজ্জিদের উন্নতির 7টি নিয়ম। দেখো 7টা পয়েন্টে 7টা নিয়ম এখানে লেখা রয়েছে, তোমরা সুন্দর করে লিখে নিও। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভিডিওটা পজ করে লিখে নিয়েছো। পরবর্তী যে টিকা আছে এখানে চলে যাবো আমরা। দেখো, চতুর্যাম ও পঞ্চম মহাব্রত। প্রথমে দেখো চতুর্যাম পয়েন্ট করা হয়েছে, যে চতুর্যাম সম্বন্ধে লেখানো হয়েছে। তারপরে সবশেষে পঞ্চম মহাব্রত সম্পর্কে লেখানো হয়েছে পয়েন্ট করে। ঠিক আছে, তোমরা দেখে নিও। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। নেক্সট, বর্ণাশ্রম প্রথা। দেখো, বর্ণাশ্রম প্রথা এখানে পয়েন্ট করে করে বৈদিক যুগের চতুর্বর্ণ কি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এগুলো পয়েন্ট করে করে কিন্তু এখানে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। তারপরে হাতি গুম্ফা শিলালেখ, এটার সম্বন্ধে তোমাদের এখানে লেখানো হয়েছে, দেখে নাও। এটা যেহেতু তোমাদের যে কোনো 4টে করতে বলা হয়েছে, 4টে করলেই কিন্তু তোমাদের এটা হবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। নাসিক লেখো। ঠিক আছে, নাসিক লেখো দেখো ডিসপ্লে হচ্ছে এখানে। এটা আবার লিখলে নাসিক লেখোর টিকাটা হয়ে যাবে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। তো এই গেল তোমাদের 6ষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর। তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্নই যে তোমাদের হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই প্রশ্নটা প্র্যাকটিস করো। তোমাদের জন্য আমি আরও কিছু সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসছি, সেগুলো তোমরা ভালো করে দেখবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা ভারতীয় উপমহাদেশের প্রাচীন কেস ধারা সেই চ্যাপ্টার ভালো করে পড়বে। সেখান থেকে যেমন একটা বড় প্রশ্ন বলে দিচ্ছি, বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল, তারপরে মেগালিথ কি, এগুলো ভালো করে করবে। তারপর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এখান থেকে তোমরা অষ্টাঙ্গিক মার্গ কি, মজ্জিম পন্থা, জনপদ কি, কোন সাহিত্য থেকে জনপদ, মহাপদ, মহাজনপদ সম্বন্ধে জানা যায়, এগুলো তোমরা ভালো করে পড়বে। তারপর বড় প্রশ্নের মধ্যে নব্য ধর্ম আন্দোলন কেন করে উঠেছিল, মহাজনপদ কিভাবে করে উঠেছিল, এগুলো করবে। তারপরে সাম্রাজ্য বিস্তার ও শাসন, এখান থেকে তোমরা অর্থশাস্ত্র, হর্ষচরিত, এই সব টিকাগুলো ভালো করে করবে, তাহলে কিন্তু তোমাদের
তারপরে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন, এইসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমরা বইটা ভালো করে আগে খুঁটিয়ে পড়বে, তারপরে তোমরা এই যে প্রশ্ন যেগুলো করাচ্ছে সেগুলো করবে। তোমার জন্য আরো অনেক কটা সেট নিয়ে আসবো, সেই সেটগুলো ভালো করে করবে। তারপরে দেখো তোমাদের এখানে অশোকের ধম্ম সম্পর্কে এই জিনিসটা চাইতে পারে পরীক্ষায়, এগুলো ভালো করে করবে। তোমার জন্য ইম্পর্টেন্ট আমি কিছু আরো সেট নিয়ে আসবো। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।